হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি আমার তৃতীয় ক্লাস আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের। আজকে লাস্ট আমি যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের যে ক্লাসটা চলছিল, মানে যে টপিকটা, সেই টপিকের আজকে মোটামুটি লাস্ট ক্লাস আজকেই কভার হয়ে যাবে আমাদের। তো যেটা আমাদের বলার সেটা হলো যে আমরা আমাদের যে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা তো মূলত আমাদের হিস্ট্রি পার্টে আমরা যখন আরো ডিটেলসে পড়বো, কিন্তু আমাদের যেহেতু আমরা কনস্টিটিউশন আছি, তো আমাদের মোটামুটি একটা ওভারভিউ দেখে নেবো যে কি থেকে কি হলো। আমাদের হিস্ট্রি পার্ট থেকে দেখতে গেলে, পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে আমাদের অনেক কিছু আরো জানতে হবে, যে এটা কেন হলো, সেটা কেন হলো, এটার পর এটা কেন হলো, পরপর ঘটনাগুলো সিকুয়েন্সিয়ালি আমাদের হিস্ট্রিতে ঘটেছে, যে এটার জন্য এটা। তো আমরা যেহেতু মূলত এখানে কনস্টিটিউশনটা শুধু পড়ছি, তো সুতরাং হুম। আমরা দেখে নেব যে কনস্টিটিউশনের পার্ট থেকে আমাদের কি কি ইম্পর্টেন্স। আমরা লাস্ট যে ক্লাসটা ছিলাম, আমরা সেই ক্লাসে আমরা কি পড়েছিলাম, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। সেখানে আমরা কি দেখেছিলাম, যে ইন্ডিয়ান কাউন্সিল যে এনলার্জমেন্ট হয়েছিল, এস্টাবলিশড হয়েছিল আমাদের আমাদের যে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন ছিল, ভাইসের এক্সিকিউটিভ কাউন্সিলে, লেজিসলেশন কাউন্সিলে নন অফিসিয়ালসরা কিভাবে আসলো, সেগুলো আমরা দেখেছি। এবার আস্তে আস্তে আমরা জাস্ট এটা দেখে নেবো যে আমাদের যতই আমরা এই 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 অ্যাক্ট গুলো যখন আমরা পড়বো, তখন দেখবো যে আমি এর আগের দিন তোমাদেরকে ছোট্ট করে বুঝিয়েছি যে আমাদের যে অ্যাক্ট গুলো বা আমাদের যে কনস্টিটিউশন আছে, তার বেসিক জিনিস হচ্ছে যে একটা কমিউনিটির কিছু লোক, মানে কমিউনিটি ইন দ্য সেন্স, আমি যদি আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভদেরকে ধরি, তারা একটা কমিউনিটি, তারা কিছু আইন বানাবে, তারা এক জায়গায় বসে, তাদের একটা স্ট্রেংথ থাকবে, একটা নাম্বার থাকবে, সেই নাম্বারের মানুষজনগুলো বসে তাদের আহ আইন বানাবে। সেই আইনগুলো দিয়ে আমরা অ্যাক্ট তৈরি হবে, এবং সে অ্যাক্ট দিয়ে ফার্দার একটা দেশ বা একটা সিস্টেম গভর্ন মানে চলবে। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো আমরা সেদিন আগে বুঝেছি যে 1861-এ যেভাবে পোর্টফোলিও সিস্টেম, মানে আমাদের কিভাবে একটা বডি তৈরি হলো, সেই বডিতে বেশ কয়েকজন লোক থাকবে, তার বিভিন্ন বিভিন্ন কাজ থাকবে, কেউ একজন এই কাজটা দেখবে, কেউ একজন এই কাজটা দেখবে, এইরকম ভাবে। তো আমাদের এখানে মূলত কি, আমরা যখন রেগুলেটিং অ্যাক্ট থেকে আমরা স্টার্ট করলাম, আমরা দেখলাম কি, যে গভর্নর যিনি ছিলেন, তার কিছু লোক ছিল, তার দু তিনজন লোক, তারা এইসব ব্যাপারগুলো দেখছিল, বিভিন্ন কাজগুলো দেখছিল। তারপরে আস্তে আস্তে আমরা দেখলাম যে এর আগের অ্যাক্টে দেখলাম কি, যে আমাদের যে কাউন্সিল ছিল, যে আমাদের যে কাজ করার স্টাইল বা দুই ধরনের অর্গানস কি, একটা যে একটা হচ্ছে লেজিসলেচার, একটা এক্সিকিউটিভ। লেজিসলেচারের কাজ থাকবে কি, একটা আইন বানানো, আর এক্সিকিউটিভ কি করবে, এই আইনটাকে প্রয়োগ করবে। তো এইভাবে আমরা দেখেছি। তো মূলত আমরা যদি এখানে একটা জিনিস দেখি, যে আমরা এই অ্যাক্টের ক্ষেত্রে আমরা 1861 অ্যাক্টের আগে আমরা কি দেখেছিলাম, 1833 অ্যাক্টে, যে যত আমাদের প্রভিন্স গুলো ছিল, বোম্বে, মাদ্রাজ, এইসব প্রভিন্স গুলো ছিল, সেই প্রভিন্স গুলো কি ছিল, তারা আহ একত্রিত করে, যে আমাদের ইন্ডিয়ান অ্যাক্ট ছিল 1833, সেখানে আমরা কি করেছিলাম দেখেছিলাম, যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ইন্ডিয়া, বেঙ্গল কি হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ওটা ইন্ডিয়ার সে হেড অফ দা হয়ে গেল। এবং কি হলো, যত যে স্টেটে বা প্রভিন্সে যেসব আহ, ছিল, তাদের সব যত পাওয়ার ছিল, সব একত্রিত ভাবে উনি হ্যান্ডেল করতেন। তারপরে আমরা একটা কি ঘটনা দেখলাম, যে 1857-এ আমরা সিপাহি মিটিউনিটি হলো, তার কনসিকুয়েন্স হিসাবে একটা অ্যাক্ট আসে, 1858 অ্যাক্ট। সেই অ্যাক্টে কি হয়, যে যে না, আবার আমরা কি করি, যে ওই আগের স্টাইলে সরে যাই। কি সরবো, যে আমরা আমাদের যে প্রভিন্সের যে তখন ফাংশনাল বডি ছিল, মানে গভর্নর যে রুল করতো, তাদেরকে আমরা কি করলাম, আবার তাদেরকে আমরা পাওয়ার দিয়ে দিলাম। তারা আবার তাদের লোকজন দিয়ে, ঠিক এখন যেমন আমরা কি, আমাদের প্রেজেন্ট আমরা গভর্নমেন্ট কিভাবে চলছে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট একজন বসে আছে, এবং কি আমাদের স্টেট গভর্নমেন্ট তার মতো করে চলছে। আবার এই স্টেট থেকে রিপ্রেজেন্টেটিভ গিয়ে আবার কিন্তু ওভারঅল ইন্ডিয়াকে চালাচ্ছে। সিম্পল জিনিস। তো এই সিস্টেমও ঠিক আমাদের ছিল। তো তখন কি হলো, যে আমাদের 1833 অ্যাক্টে কি হলো, আর স্টেটের কোনো ভূমিকা ছিল না। আজ যেমন স্টেট আমাদের আছে, তখন ওই টাইমে কোনো স্টেটের ভূমিকা ছিল না, টোটাল একটা দেশ। তখন ওই সিপাহি মিউনিটি হলো, তারপরে যে পুরো ক্রাউন দখল করে নিল, যে এখন ব্রিটিশ ক্রাউন পুরো ইন্ডিয়াকে রুল করবে বা তার অধীনে থাকবে। তারপরে কি করলো, যে আমাদের একজন ভাইসরয়কে সিলেক্ট করলো, যে একজন ভাইসরয় হবে, এবং এতে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য, যে সেক্রেটারি অফ স্টেট হবে, যার 15 জনের একজন সদস্য থাকবে,
যার সঙ্গে ভাইসরয় লিয়াজো করে তখন ইন্ডিয়া চলবে, মানে শাসনভারটা দেখাশোনা করবে। এবং সেক্ষেত্রে কি হলো যে আমাদের যখন ওরা দেখলো যে আমাদের অনেক রিজিনাল প্রবলেম আসছে, এগুলোকে দেখার জন্য ওরা একটা ট্রিক ইউজ করলো যে ব্রিটিশ পার্লামেন্ট, যে আমরা এবার থেকে কি করব, এই যে বিভিন্ন অ্যাক্ট গুলো দেখবে পরপর আসবে, এগুলো সেই সমসাময়িক যে প্রবলেমটা তৈরি হবে সেই প্রবলেমটাকে তারা কিভাবে ট্যাকেল করবে তারই আউটকাম। তো কি দেখা হলো যে আমাদের এই অ্যাক্টে যে আমরা এই অ্যাক্টে আমরা কি দেখেছিলাম, ইনিশিয়েট দ্য প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন বাই রিস্টোরিং লেজিসলেচার পাওয়ার টু দ্য বোম্বে এন্ড মাদ্রাজ। এর আগের একটা আমরা কি দেখেছিলাম, যে আমরা যত পাওয়ার ছিল সব পাওয়ার এক জায়গায় চলে এসেছিল, মানে ধরো আমাদের যে এখন স্টেট গুলো আছে সেই স্টেটের কোনো পাওয়ার নাই, যা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে বা পার্লামেন্ট যে আইন বানাবে সেই আইনকে দিয়ে গোটা ভারত চলবে। মানে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো তার ভূমিকা এক টাইমে ছিল না। কিন্তু আবার এই একটা ক্ষেত্রে কি হলো যে না, তাদের যে রিজিয়নাস বোম্বে আছে, মাদ্রাজ আছে, ইভেন বেঙ্গলের যে ই ছিল, তারাও আলাদা আলাদা ভাবে তাদের যে পেরিফেরিতে তারা একটা রুলস বানাবে, নিয়ম বানাবে, সেভাবে চলবে। আমরা এই জিনিসটা আমরা কি দেখলাম, দেখেছি। আর একটা কি জিনিস দেখেছি, যে আমরা প্রথম যে আমাদের ভাইসরা এক্সিকিউটিভ কাউন্সিল ছিল 6 জন, যে মানে মূলত যারা লেজিসলেচারে সেই নাম আসতে, আমরা এই একটা দেখলাম কি, যে আমাদের 3জন ইন্ডিয়ানকে এই লেজিসলেচার আমরা কি করেছিলাম, অ্যাড করলাম 3জনকে। কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে যে আইন বানানোর জন্য, কিন্তু ধরো তারা শুধু আইন বানানোর জন্য একটা ঘরে বসতো, এর বেশি কোনো ভূমিকা ছিল না। তারা এটা বলতে হতো না এই আইনটাই বানাতে হবে, সেই তাদের খুব একটা বেশি রোল ছিল না। আর মূলত যারা তখনকার সমসাময়িক ব্রিটিশ গভর্নমেন্টের সাথে জড়িত বা তাদের হয়ে যারা কাজ করতো বা তাদের সঙ্গে যারা চলতো, তারাই মূলত এই রিপ্রেজেন্টেশনটা পেত। তার মধ্যে 3জন ইন্ডিয়ান ইন্ডিয়ানকে কি করেছিল, যে লেজিসলেচার কাউন্সিলে অ্যাড করেছিল। কিন্তু মূলত একটা জিনিস দেখতে গেলে হবে যে তখনও কিন্তু মেন যে পাওয়ারটা কিন্তু ভাইস রয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে ছিল। সেটা কি, ভাইস রয়ের যে 6জন ব্যক্তি ছিল, সেই 6জন ব্যক্তি কি এক্সিকিউটিভ কাউন্সিল মানে মিনিস্টার, তারা তারা আইন বানাচ্ছে, একজন একজন চালাচ্ছে। আমাদের যেমন ঠিক আমাদের কোন একটা দপ্তর, শিক্ষা দপ্তর, হেলথ দপ্তর, এগুলো আমাদেরকে বিভিন্ন দপ্তরে কারা চালাচ্ছে, মিনিস্টাররা চালাচ্ছে, তাই তো? ঠিক ওই রকমই ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, তারাই মূলত আমাদের কি হতো, চালাতো। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের জাস্ট এরা নামে ছিল। তো আমাদের নেক্সট এরপরে ধরো কিছু ঘটনা থাকে, কারণ আমরা যে এই এরপরে যে নেক্সট আমাদের কাউন্সিল অ্যাক্ট থাকবে 1892, সে তাহলে আমরা এতদূর পর্যন্ত বুঝতে পারলাম যে একটা আমরা কি কি জিনিস পেলাম, যে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন কে ছিল, ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন ভাইসরয় যে এক্সিকিউটিভ কাউন্সিলে একজন আমরা কে পেয়েছিলাম, যারা আমাদের ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলসে আমার রিপ্রেজেন্ট হয়। আরেকজন কে আমাদের যে এক্সিকিউটিভ কাউন্সিল লেজিসলেচার কাউন্সিল ছিল, সেখানে 3জন। আমাকে যদি কেউ কালকে আমাদের বিগত দিনে যারা ক্লাস করেছো তারা জিজ্ঞেস করবো যে আমাদের এটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে কে প্রথম আমরা সিলেক্ট হয়েছিল। আমি এর আগে কিন্তু কালকে বলেছিলাম এক্সিকিউটিভ কাউন্সিলে একজন ব্যারিস্টার ছিলেন। আচ্ছা, এবার আমরা নেক্সট একটা দেখে নেব, যে আমরা নেক্সট একটা আমাদের কি হলো, যে আমাদের যে লেজিসলেচার কাউন্সিল মানে যারা আইন বানাবে, সেটা কি হলো, এনলার্জ করা হলো, আরো বড় করা হলো। একটা টাইম আমরা এইভাবে দেখবো আস্তে 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 এই যে লেজিসলেচার কাউন্সিলটা এটা অনেক বড় আকার ধারণ করবে। মানে এর বড় আকার ইন দা সেন্স এর সংখ্যাটা আমরা অনেক বেশি পাবো। কিন্তু তার আগে আমাদের এই 1890 যে 92 অ্যাক্ট আছে আমাদের কাউন্সিল অ্যাক্ট, তার আগে কিন্তু আমাদের একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো, যে আমাদের 1885 কি হলো, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছিল। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথমত তৈরি হয়েছিল। আচ্ছা, এবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেহেতু পরপর তারা অধিবেশন স্টার্ট করলো, তার অ্যাক্টিভিটিজ স্টার্ট করলো, ফলে কি হলো, যে মূলত আর আমরা এটা জানি 1850 অ্যাক্ট যে অ্যাক্টটা আমাদের হয়েছিল 1858, সেই অ্যাক্টটার নামই ছিল গুড গভর্নেন্স। কারণ ব্রিটিশ ক্রাউন তারা ইন্ডিয়ানদেরকে এটা বোঝাতেই ছিল যে আমরা আমরা অনেক ভালো, আমরা আপনাদের ভালোর জন্য কাজ করছি। তার জন্য পরপর যে এই এই একটা একটা করে আমরা দেখি যে এর আগের অ্যাক্টে একজনকে এক্সিকিউটিভ কাউন্সিলে রিকমেন্ড করলো, 3জনকে লেজিসলেচার কাউন্সিলে রিকমেন্ড করলো আস্তে আস্তে। কারণ কারণ ইন্ডিয়ানরা তখন বুঝতে পারছে যে আমরা শোষিত হচ্ছি। এবার তার জন্য বিভিন্ন কারণে বিভিন্ন জায়গা থেকে কি হচ্ছে, একটা একটা ক্ষোভ মানুষের মধ্যে বেরিয়ে আসছে। এবং সেই ক্ষোভটাকে মিটিগেট করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট
বিভিন্ন টাইমে বিভিন্ন ডিপ্লোম্যাটিক ওয়েতে এগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা ওরা করেছে। তো আমরা কি দেখলাম যে আমরা হিস্ট্রি পার্সপেক্টিভ থেকে দেখবো না, আমরা জাস্ট কনস্টিটিউশনের পার্সপেক্টিভ থেকে দেখবো যে আমাদের কিছু সংখ্যক লোক একটা জায়গায় বসে যারা আইন প্রণয়ন করবে, যারা আমরা পরে এখন যেটা দেখব যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি বা এখনকার প্রেজেন্ট ফর্মে যে আমাদের যেভাবে আমাদের ল গুলো তৈরি হচ্ছে। তো আমাদের লেজিসলেচার কাউন্সিল আমরা এর আগে কতগুলো দেখেছিলাম, আমরা 12টা আমরা দেখেছিলাম, কিন্তু এই জায়গায় কি হয় আমাদের 10 থেকে 16 নম্বর 10 থেকে 16 নম্বর যে আমাদের আমরা কি সেন্টার লেজিসলেচার কাউন্সিল, সেন্ট্রাল লেজিসলেচার কাউন্সিলে আমাদের এই সংখ্যাটা আমাদের আমাদের বেড়ে 16 পর্যন্ত যায়, যেটা আরো আস্তে আস্তে বাড়বে। আর আরেকটা ব্যাপার, আমাদের এই টাইমে কিন্তু প্রভিন্সও আছে। আমার এটা যেমন আমি সেন্ট্রাল বলছি, এই টাইমে কিন্তু আমাদের 5টা প্রভিন্স আমরা অলরেডি পেয়ে গেছি, কারণ এর আগে আমি বলেছিলাম যে 33 থেকে 53 পর্যন্ত আমাদের দুটো প্রভিন্স সিন্ধ এন্ড পাঞ্জাব ওদ, আমরা এইভাবে কি হয় আস্তে 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 প্রভিন্স বাড়ে। প্রভিন্স মানে আমরা যখন এখন যেটা বলছি সেটা কি রাজ্য, স্টেট, ঠিক তখন আমাদের কি বলতাম প্রভিন্স। তাহলে আমাদের কি হলো যে লেজিসলেচার কাউন্সিলের যে সাইজ, সেই সাইজটাকে আমরা কি করলাম বাড়ালাম। আরটা কি লেজিসলেচার কাউন্সিলে একটা পাওয়ার দেওয়া হলো, কি হলো বাজেট। আমরা যখন কি করি, আমরা অ্যাক্ট মানে ঠিক আছে, কিন্তু তাছাড়াও তো আমাদের একটা রেগুলার অ্যাক্টিভিটিস থাকে। যেমন আমরা দেখেছি প্রত্যেক বছর আমাদের আমাদের কি হয় আমরা বাজেট পেশ করি। বাজেটে কি যে আমরা এই বছর ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস দিয়ে কোন ডিপার্টমেন্ট বা কোন সেকশনে আমরা কি কাজ করব, যে আমরা রেলে কত খরচ করব, আমরা হেলথে কত খরচ করব, এরকম একটা আছে। তো ঠিক তাহলে আমরা কি করলাম যে ওই লেজিসলেচার কাউন্সিলকে কি তার আগে আমরা দেখলাম যে এর আগের একটা 3জন ভারতীয়কে আমরা কি করেছি নমিনেট করেছি, ঠিক আছে। এবার আমরা বুঝতেই পারি নমিনেশন কিভাবে পাওয়া যায়। নমিনেট আর ইলেক্টেড আর নমিনেটেড এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ইলেক্টেড মানে কি একজন মানুষকে কেউ ভোটাভুটি করে কয়েকজন বলবে তখন সে সিলেক্ট হবে। আর নমিনেটেড কি আমি যদি নমিনেশন দেওয়ার পাওয়ার থাকে, আমার যদি কাউকে নমিনেট করার পাওয়ার থাকে, তাহলে আমি কি কাকে নমিনেট করব, আমি তাকে নমিনেট করব যাকে আমি পছন্দ করি। তাহলে তখন যে 3জন ব্রিটিশ ইন্ডিয়ানকে করেছিল তারা মূলত যে ব্রিটিশ গভর্নমেন্টের ক্লোজ ছিল তাই তারা নমিনেট করছে। আস্তে আস্তে আমরা দেখবো যে এই ব্যাপারটা কিভাবে আমাদের কাছে আসছে। তাহলে লেজিসলেটিভ কাউন্সিল কি হলো যে বাজেটকে ডিসকাস করার ক্ষমতা পেল। যে এতদিন কি ছিল এর আগে যারা তাদের কোনো ক্ষমতা ছিল না, জাস্ট তারা নাম কি আসতে ছিল। এবার আস্তে আস্তে দেখবো যে আমরা কিছু কিছু করে ক্ষমতা পেতে 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 একটা টাইমে আমরা কিভাবে দেশ হিসাবে আমরা পরিণত হলাম। তাহলে কি বাজেটকে ক্ষমতা ছিল, কিন্তু ওরা কোন একটা কোশ্চেন করতে পারে, কিন্তু সাপ্লিমেন্টারি কোনো কোশ্চেন মানে আমি একটা বললাম যে এটা কেন করা হলো, তো তার এক্সপ্লেনেশন এত টাকা কেন খরচ করবেন এখানে বা এই কিছু, আমি এবার কি ওইটাকে এস্টাবলিশ করতে পারবো না আমি আমার লজিক দিয়ে যে এটা করলেন কেন। আমাকে আমি একটা কোশ্চেন করলাম, আমাকে জাস্ট একজন উত্তর দিয়ে দিল। এবার এর পক্ষান্তরে আমি আর ওকে প্রশ্ন করতে পারবো না, জাস্ট কোনো সাপ্লিমেন্টারি কোশ্চেন আমার করার তখন কারো ক্ষমতা ছিল না। জাস্ট এটা বলা যেতেই পারে যে এটাও সেই এইভাবে ঠিক পায় না। আর একটা কি হলো ইন্ট্রোডাকশন ইন ইনডিরেক্ট ইলেকশন। আমাদের যে এই লেজিসলেটিভ কাউন্সিল ছিল, এক্সিকিউটিভ কাউন্সিল নয়, দুটো ডিফারেন্স আছে। এক্সিকিউটিভ কাউন্সিল কিন্তু এখনো আমাদের হাতে 6টাই আছে। আমরা কি করছি লেজিসলেচারকে আমরা বাড়াচ্ছি। এই লেজিসলেচারের যে আমরা ছিলাম তার মধ্যে একটা জিনিস ইনডিরেক্ট ইলেকশন, এটা কেন বলছি আমরা, তখন কিন্তু আমাদের প্রভিন্স বা স্টেটে অনেক বডি ছিল, মিউনিসিপ্যালিটি হোক, জমিদার হোক, বা এদের কি হতো এরা তারা প্রভিন্সে বা সেন্ট্রালে যে কোনো জায়গায়, মানে আমাদের তো যে কাউন্সিল আছে লেজিসলেচার কাউন্সিল সেটা তো 2 জায়গায় আছে, একটা কি আছে সেন্ট্রাল লেজিসলেচার আছে, আরেকটা কার আছে আরেকটা হচ্ছে প্রভিন্সে। তাহলে 2 লেজিসলেচারে কিন্তু আমাদের তার যদি আমার সেন্ট্রালের ক্ষেত্রে এবং প্রভিন্সের ক্ষেত্রে জমিদার হোক বা হোক তারা কি করতো ইউনিভার্সিটি তারা কি করতো কিছু রিপ্রেজেন্টেশন দিত। তারা কি করতো ইনডিরেক্ট ইলেকশন কেন বলছে এটাকে, তারা নমিনেট করত, তারা ওই আমাদের যে লেজিসলেচার কাউন্সিলে আমাদের নমিনেশনটা কারা দিত, আমাদের যে ইউনিভার্সিটির বডিজ বা তখন যেই সমসাময়িক কিছু ফাংশন ছিল, যারা ইনস্টিটিউশন ছিল তারা কি করত তারা নমিনেশন দিত। আচ্ছা নেক্সট আমাদের এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের পর কিন্তু একটা ব্যাপার আস্তে আস্তে এই
কনস্টিটিউশনের দিক থেকে দেখতে গেলে আমাদের হিস্ট্রির পার্টটা একটু দেখতে হবে। আস্তে আস্তে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো খুব ইম্প্যাক্টফুল ইন্ডিয়ান হিস্ট্রিতে। এরপরে কি হয়, আমাদের সবচেয়ে বড় একটা মানে আমাদের যখন দেখলো ব্রিটিশ গভর্নমেন্ট যে না, ইন্ডিয়ারা আস্তে 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 কি হচ্ছে, জাগছে ব্যাপারটা নিয়ে, যে তারা শোষিত হচ্ছে, এবং তারা যে আমরা একটা স্বাধীন দেশ হিসাবে আমরা নিজেকে ইন্ট্রোডিউস করব, তার জন্য কিন্তু কি হলো, বিশেষ করে বাংলা থেকে কিন্তু অনেক রকম সমস্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সরি, ব্রিটিশ রুলে কিন্তু আসছিল। এবং তার মধ্যে থেকে সবচেয়ে বড় ভূমিকা ছিল কিন্তু পাঞ্জাব আর বেঙ্গল। এই বেঙ্গলের যে ইউনিটিটা ছিল, এই ইউনিটি ভাঙার জন্য আমরা একটা দেখেছি যে আমরা 1905 সালে একটা জিনিস পাই, সেটা কি লর্ড কার্জনের কি হয়, আমাদের বঙ্গভঙ্গ, মানে বাংলাকে দুই ভাগে ভাগ করে দিয়ে তাদের যে ইউনিটি আছে সেই ইউনিটিকে কমিয়ে দাও, তার জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। এবং আরেকটা কি দেখি, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আরেকটা জিনিস আসে কনসিকুয়েন্স হিসাবে, 1906 সালে আমরা কি পাই, আমরা আমরা কি মুসলিম লীগের ফরমেশন পাই। এটা কেন বললাম, এটা বলার পিছনে কারণ, আমি বারবার বলছি যে এই যে যতগুলো অ্যাক্ট আসছে বা যা আসছে, সেগুলো কিন্তু এই অ্যাক্টগুলো কোনো না কোনো সমস্যা ইংল্যান্ড গভর্নমেন্ট পাচ্ছে, যেইটাকে মানে সেটাকে স্টপ করার জন্য বা সেটাকে আটকানোর জন্য তারা কোনো না কোনো ফন্দি আটকাবে। তাহলে আমরা কি দেখলাম, যে যখন এরকম সমস্যা আসলো, ওরা প্রথমে কি করলো, যে এদেরকে বোঝানোর জন্য তাদের লেজিসলেচার কিছু ইন্ডিয়ানকে ইন্ট্রোডিউস করলো। তারপরে কি করলো, আস্তে আস্তে তাদেরকে বাজেটে ডিসকাশনের পাওয়ার দিল। এরকম আমরা আস্তে আস্তে দেখবো। তার মধ্যে আমাদের নেক্সট যে অ্যাক্ট আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই ইন্ডিয়ান কাউন্সিল, তাহলে আমরা এর আগে দেখলাম আমরা 16 জন মেম্বার আমরা কি হলো, আমরা পেয়ে গেছি। এর আগের অ্যাক্ট আমরা প্রথমে 6 পেলাম, তারপর 12 পেলাম, 12 থেকে 16 এলো, এবার আমরা 16 থেকে আমরা 60। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এই অ্যাক্টটা কিন্তু একদম মানে বলা যায় এটা খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট। কারণ আমাদের এই অ্যাক্টটাকে আরেকটা নামে বলা হয় কি, মরলে। কারণ মরলে কি আর মিন্টো, লর্ড মিন্টো, এই দুজনের নাম, মানে এই অ্যাক্টটাকে, এই আরেকটা আমরা পর অ্যাক্ট দেখবো, এই অ্যাক্টটা দুজন ব্যক্তির সমন্বয়, দুজন ব্যক্তি মিলে নাম দিয়ে করা হয়েছে। কারণ ইনি ছিলেন তখনকার আমাদের কি ছিল, ভাইসরয় লর্ড মিন্টো, আর ইনি ছিলেন কি, সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি স্টেট আবার কে আছেন, যিনি ইংল্যান্ডে বসে আমাদের ব্রিটিশ ক্যাবিনেটের কোন একজন সদস্য হবে, যিনি ইংল্যান্ড থেকে ইন্ডিয়াকে শাসন করছে, আর ইন্ডিয়াতে ডাইরেক্ট একজন বসে ইন্ডিয়াকে চালাচ্ছে, সে কে, ভাইসরয়। আর ওখানে বসে আছে সেক্রেটারি অফ স্টেট। তাহলে এই দুজনের নামকরণে এই একটা নাম হয় মরলে মিন্টো অ্যাক্ট। মরলে হচ্ছেন সেক্রেটারি অফ স্টেট, আর মিন্টো, লর্ড মিন্টো হচ্ছে ভাইসরয়। এখানে একটা কি হলো, ডাইরেক্ট ইলেকশন টু দ্য লেজিসলেচার। আর তার থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই যে মরলে মিন্টো অ্যাক্ট, সেটা ইন্ডিয়ার পার্সপেক্টিভে সবচেয়ে ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এখানে একটা সবচেয়ে বড় সমস্যা তৈরি করে ব্রিটিশ গভর্নমেন্ট, যে একবার হলো কি আমাদের, যে আমাদের সবচেয়ে কি আমাদের যখন দেখলো যে ব্রিটিশ আমাদের পার্টিশন অফ বেঙ্গলকে যখন সাকসেসফুল হলো না, যেটাকে আবার রিপিল করা হলো, তো তার আগে আরেকটা ওরা চিন্তা ভাবনা করলো, যে আমাদের যে ইউনিটিটা আছে, যেহেতু 1906 সালে কি হয়, আমাদের মুসলিম লীগের ফরমেশন হয়। তো এখানে ওরা একটা খুব মাস্টার স্ট্রোক খেলে, যে আমরা এখন পর্যন্ত ডিভাইড করে দেবো কমিউনাল রিপ্রেজেন্টেশন। সেই জিনিসটা কি, ধরো একটা কনস্টিটিউশনতে এখন কি হচ্ছে, আমি যদি একটা জায়গায় এই আমাদের আমরা যে কনস্টিটিউশন এখন আছি, কেউ এক্স ওয়াই জেড যদি কোনো বা এই সিটটাতে যদি কোনো একজন দাঁড়ায়, তাহলে কি আমাদের যারা 18 বছরের যারা আছেন তারা সবাই ভোট দিতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে একটা মজার বিষয় হলো, যদি ধরো একটা কনস্টিটিউশন থেকে মুসলিম দাঁড়ায়, তাহলে শুধুমাত্র ওই ওই ক্যান্ডিডেটকে শুধুমাত্র মুসলিমরাই ভোট দিতে পারবে। বা যদি কোনো অন্য কমিউনিটির কেউ একজন দাঁড়ায়, তাহলে তাকে শুধুমাত্র তারাই ভোট দিতে পারবে। তো সবচেয়ে যে সমস্যাটা আমাদের তৈরি হয়, যে আমাদেরকে, তাহলে এইরকম সমস্যা তৈরি হলো কি হলো, আমরা নিজেদের মধ্যে একটা সমস্যা তৈরি হবে। ঠিক আছে, তো ওরা এদের এইগুলো করার পিছনে ওদের মেন কারণ ছিল, যে আমরা কিভাবে ইন্ডিয়ান যে ইউনিটিটা আছে, ওরা যে এখন চিন্তা ভাবনা করছে, বা ওদের যে ইউনিটিটা আছে, সেই ইউনিটিটাকে ভাঙার সবচেয়ে বড় চেষ্টা। আরেকটা জিনিস আমরা এখানে দেখলাম কি, সেপারেট ইলেক্টর, মানে বোঝাতে পারলাম আমি এই জিনিসটা, কমিউনাল রিপ্রেজেন্টেটিভ, সেপারেট কমিউনাল রিপ্রেজেন্টেশন ফর মুসলিম,
কিন্তু এই টার্মটা কমিউনাল রিপ্রেজেন্টেটিভ থেকে মেন হচ্ছে সেপারেট ইলেকট্রাল, যে আমার এই ইলেকট্রাল এ যে যে কমিউনিটির বা এই ভোটে দাঁড়ালে তাকে শুধু ওই কমিউনিটির লোকই ভোট দিতে পাবে। আর এটা কি, মেম্বার অফ দ্য সেন্ট্রাল লেজিসলেশন কাউন্সিল আর ইনক্রিজ 16 টু 60। আমরা এর আগে কি দেখলাম, 60 জন ছিল, তাহলে এবার ওখান থেকে কি হলো, আমাদের 16 থেকে আমরা 60-এ পরিণত হলাম। কি না, আমাদের আবার বিভিন্ন জায়গা থেকে আমাদের অফিসিয়ালস নন অফিসিয়ালস এর আমাদের নাম্বার যোগে আমাদের 60 নাম্বার অফ হয়। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই একটার মধ্যে, যে প্রথম ফার্স্ট আমরা এর আগে দেখেছিলাম কি, যে লেজিসলেচার কাউন্সিলে আমাদের কোন একজন ইন্ডিয়ানকে নেওয়া হয়েছিল। এই একটার মধ্যে প্রথম যে ইন্ডিয়ান একটা ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল, যেখানে 6 জন ছিল, যারা কি করতো, এই গভর্নমেন্টকে বা ওদের যে মিনিস্টারিয়াল ফাংশনস আছে সেই ফাংশনসটাকে ওরা কি করতো, দেখাশোনা করতো 6 জন মিলে। তারা মূলত এক্স অফিসিয়াল হতো, কিন্তু প্রথম ওই 6 জনের মধ্যে একজন আমরা কি পেলাম, 6 জনের মধ্যে তাহলে 5 জন থাকলো, কি 5 জন ব্রিটিশ প্লাস একজন ইন্ডিয়ান প্রথম। এর আগে পর্যন্ত যত আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল আছে, সেই এক্সিকিউটিভ কাউন্সিলে কিন্তু কোনো রকম ইন্ডিয়ানদের রোল ছিল না, ইন্ডিয়ানদের কোনো রকম রোল ছিল না আমাদের। জাস্ট এই প্রথম একটা আমাদের একজন প্রথম ইন্ডিয়ানকে নেওয়া হলো, কাকে, সত্যেন্দ্রনাথ পি সিনহাকে আমাদের কি নেওয়া হলো, যে ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিলসে আমরা নিলাম। তিনি কি হিসাবে আসলেন, ল মেম্বার হিসাবে। ওকে, তাহলে আমরা এই একটাকে কি পেলাম, আমাদের এই একটা যদি আমাদের মনে রাখতে হয়, তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, যেটা বহু কোশ্চেন এমসিকিউ কোশ্চেন আমরা পাই, সেটা হচ্ছে কি, যে সেপারেট ইলেকট্রাল। এই জিনিসটা আমরা কোথা থেকে পাই, 1909 অ্যাক্টের থেকে। সেপারেট ইলেকট্রাল বলতে কি, আমাদের কোনো একটা জায়গায় যদি মুসলিমরা ভোট দাঁড়ায়, বা যে ক্ষেত্রে আমরা দেখবো আস্তে আস্তে এই সেপারেট ইলেকট্রালটা ওরা বাড়াবে, মুসলিম থাকবে, তারপর শিখ হবে, তারপর আরো কমিউনিটি গুলো অ্যাড হবে। একটা টাইমে আমাদের 6টা কমিউনিটি অ্যাড হবে, যাদের কিনা আমরা সেপারেট ইলেকট্রাল বানাবো। তো এই জিনিসটা আমরা দেখে নিলাম। এবার আমাদের যে নেক্সট আমাদের অ্যাক্ট আছে, সেই অ্যাক্টটা আমরা দেখব 1919-এর অ্যাক্ট। যে একটা আমাদের মূলত নাম জানি এই একইভাবে, মন্টেগু আর চেমসফোর্ড। চেমসফোর্ড কে ছিল, লর্ড চেমসফোর্ড ছিল আমাদের তখন ভাইসরয়, আর মন্টেগু ছিল সেক্রেটারি অফ স্টেট। এই একটা আমাদের কত সালে আসে, কেম ইনটু ফোর্স 1921 সালে আসে। এখানে একটা মজার বিষয় আছে, যে আমরা আস্তে 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 দেখবো যে আমাদের ফাংশনস গুলো এখন প্রেজেন্টলি আমরা যেভাবে ফাংশনস করছি, সেগুলো দেখবো আমরা মোটামুটি আগের যে অ্যাক্ট গুলো, এই অ্যাক্ট গুলো থেকে কোথা না কোথা থেকে আমরা এখনকার যে আমরা প্রেজেন্ট আমরা আছি, সেই জায়গাগুলো আমরা বুঝতে পারবো। আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডায়ারচিয়ার প্রভিন্স। এই জিনিসটা, ডায়ারচিয়ার প্রভিন্সটা একটু বোঝার দরকার আছে। ডায়ারচিয়ার প্রভিন্স মানে হচ্ছে, এটা একটা গ্রিক ওয়ার্ড, যাকে বলে ডুয়েল গভর্নমেন্ট। ডুয়েল গভর্নমেন্ট, ডুয়েল গভর্নমেন্ট মানে আমাদের ধরো, মানে আমাদের তো আস্তে 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 কি হচ্ছে, যেহেতু ইন্ডিয়াদেরকে অ্যাসোসিয়েট করতে হচ্ছে, তাহলে কি হবে, আমাকে যদি একটা রোলস দেওয়া হয়, তাহলে আমি ওই রোলসটাকে প্লে করব। তাহলে আমাকে কি করতে হবে, যে আমার রোলসটাকে লিমিটেড করে দেবে। তাহলে ইন্ডিয়ানদেরকে আমরা কি করলাম, আমরা লেজিসলেচার অ্যাসেম্বলিতে অ্যাড করলাম, আমরা এক্সিকিউটিভ কাউন্সিলে আমরা অ্যাড করলাম। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু ওদেরকে অ্যাড, আমরা বাজেটে ডিসকাশন করার পাওয়ার দিচ্ছি অ্যাক্ট গুলোতে, এবার তাহলে আমাদের ইন্ডিয়ানদেরকে যদি অ্যাসোসিয়েট করছি, তাহলে আমাদের কি করতে হবে, রোল ডিফাইন করতে হবে, যে ভাইসরয় এটা করতে পারবে, এই মেম্বাররা এইটা করতে পারবে। তো এই একটা মূলত এই জিনিসটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ডায়ারচিয়ার প্রভিন্স। এটার অর্থ এটাই, যে আমাদের দুজন ব্যক্তি ছিল, মেন কে, গভর্নর, এটা গভর্নর মেন, আর বাদ বাকি আমি ধরে নিলাম অন্যান্য মেন। এবার আমার গভর্নরের কি থাকতো, গভর্নরের যে কাউন্সিল থাকতো, বা আমাদের যে কাউন্সিল গুলো থাকতো, কি থাকতো, দুই ধরনের লোক থাকতো। একটা কি হচ্ছে অফিসিয়াল, আর একটা হচ্ছে নন অফিসিয়াল। মূলত নন অফিসিয়াল কারা ছিল, অফিসিয়াল কারা, যারা এক্স অফিসে হতে পারে, যে এক্স অফিসে পদাধিকার বলে আছে, গভর্নর, তার গভর্নরের যে কাউন্সিল আছে তারা হতে পারে, গভর্নর কাউকে নমিনেট করছে তারা হতে পারে। আর একটা কি হতো, যে আমরা যে এর আগে দেখলাম যে কিছু কিছু ইনস্টিটিউশন কি করতো, নমিনেট করতো, তার একটা হতে পারে। তাহলে আমরা এই যে কমিউনিটি গুলো আছে, সেই কমিউনিটি গুলো একটা স্ট্রেংথ আমরা পেয়েছি। তাহলে তাহলে আমাদের ওই কাউন্সিলে সেই স্ট্রেংথ আমরা পাচ্ছি। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা ধরে নিতে পারি
যে অফিসিয়ালস গুলো যারা আছে তারা গভর্নরের সাথে, আর বাদ বাকি রেস্ট অফ দা নন অফিসিয়ালসটা কারা, ইন্ডিয়ানরা। তাহলে আমার এই একটার ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখবো, ডায়ারচি আর প্রভিন্সের ক্ষেত্রে একটা জিনিস দেখবো, যে রোল ডিফাইন করে দেওয়া হলো যে এই ব্যাপারটা শুধুমাত্র গভর্নরই দেখবে আর বাকি ব্যাপারটা এরা দেখবে। ঠিক যেমন আমাদের কি হয়, যদি আমরা এজ এ ইউনিয়ন ইন্ডিয়া এখন আছি, সেক্ষেত্রে যদি ধরো ফরেন ব্যাপারে যদি কোনো কোনো ইস্যুজ আছে, সেই ব্যাপারে কে দেখে? আমাদের কোন একটা, আজকে যদি পশ্চিমবঙ্গে যে কোনো একটা সিকিউরিটি রিলেটেড ইস্যু বা ফরেন রিলেটেড ইস্যু আসে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দেখবে না। ওটা কে দেখবে? ওটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে। মানে ওই পাওয়ারটা ওনার হাতে রিজার্ভড আছে, যে এই ম্যাটারে তোমার কোনো রোল নাই, এই রোল শুধুমাত্র আমার। তাহলে ঠিক আমরা যখন এখন যেটা দেখছি, ঠিক সেটা কিন্তু ওই জিনিসগুলো, ওই কনসেপ্ট গুলো, ধারণাগুলো কিন্তু ঠিক আমরা ওই অ্যাক্ট থেকেই পেয়েছি। এই অ্যাক্ট থেকে পেয়েছি তা বলছি না, এই ধারণাগুলো আস্তে 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 আসে, যে ধারণাগুলো আমরা প্রেজেন্টলি চালাচ্ছি। তাহলে আমরা কি করছি? আমরা একদম সিম্পল কনস্টিটিউশনের পার্সপেক্টিভ থেকে দেখবো, আমরা হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে দেখবো না। তাহলে আমরা কি করলাম? যেমন আমরা 28-29টা রাজ্য কি একসাথে থাকছি, একসাথে থাকতে বাধ্য আমরা। আমরা তাদের নিজের মতো করে কিছু রোলস আছে, যে রোলস গুলো প্লে করবে কে? স্টেট। কিছু রোল সম্মিলিত ভাবে আছে, যে রোলসটা প্লে করবে কে? যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক এইরকমই, যে ওই ম্যাটার গুলোতে কিন্তু স্টেটের কোনো রোল নাই, ওই ম্যাটার গুলো সেন্ট্রাল গভর্নমেন্টই দেখবে। ঠিক ওই রকমই কি হলো আমাদের এই যে ডিভিশনস অফ সাবজেক্ট, মানে আমরা কোন পোর্টফোলিও বা কোন ডিপার্টমেন্ট গুলো কে কে দেখবে, ঠিক আছে, সেই ব্যাপারগুলো একদম একদম রোল ডিফাইন করে দেওয়া হলো, কার কি রোল সেখানে আছে। তাহলে আমরা কি দেখলাম এর মধ্যে? সবচেয়ে ইম্পর্টেন্ট ডায়ারচি আর প্রভিন্স। মানে প্রভিন্স, আমাদের ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম শুরু হলো কোথায়? প্রভিন্সে, মানে আমাদের রাজ্য, মানে তৎকালীন যে রাজ্যগুলো আমরা বলছি সেটা। কি সিস্টেম আসলো আমাদের? দেখলাম আমরা সিস্টেম দেখলাম একটাই, যে যে সাবজেক্ট গুলো আছে, সাবজেক্ট মানে এখানে হচ্ছে আমাদের যে ডিপার্টমেন্ট বা যে কাজের পেরিফেরি আছে, সেগুলোকে আমরা কি দেখলাম? সেগুলোকে কি দুই ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে ডায়ারচি ডুয়েল গভর্নমেন্ট, একটা কি হলো? ট্রান্সফারেবল সাবজেক্ট, ট্রান্সফার সাবজেক্ট মানে হস্তান্তর হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। একটা হচ্ছে রিজার্ভ সাবজেক্ট। রিজার্ভ সাবজেক্টের রোলটা কার হাতে থাকলো? রিজার্ভ সাবজেক্ট পর এটা এখানে অ্যাডমিনিস্ট্রেট বাই গভর্নর। এই গভর্নরটা কে? গভর্নরটা হচ্ছে কিন্তু সেই প্রভিন্সের কোন একজন গভর্নর আছে, আর টোটাল ইন্ডিয়ার যে আছে সেইটিকে ভাইসরয়। তাহলে এই যে ছোট ছোট প্রভিন্স ছিল, সেই প্রভিন্সের কি ছিল? সেই প্রভিন্সের কে সেই প্রভিন্সের হেড কে ছিল? গভর্নর। আমরা দেখছি সিম্পলি স্ট্রাকচার, গভর্নর, তার একটা লেজিসলেটিভ কাউন্সিল, তার একটা এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিল কারা? মোটামুটি যারা হচ্ছে মিনিস্টার, আমরা বলতে পারি মিনিস্টার, যারা কি তাদের যে রেসপেক্টিভ সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের উপর ওই মিনিস্টার গুলো কাজ করছে। তাহলে এখানে রিজার্ভ সাবজেক্ট কি? ডায়ারচি বোঝাতে পারলাম। ডায়ারচি প্রভিন্সে কি দুই ধরনের আমরা সাবজেক্টকে ডিফাইন করে দিলাম, যে এটাই। তাহলে একটা থাকলো কি? যে একটা থাকলো যেটা রিজার্ভ, যেটা ওখানে সম্পূর্ণ পাওয়ার কার থাকবে? গভর্নর যেটা বলবে সেটাই শেষ কথা। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হলো? তাহলে সেই পাওয়ার গুলো কি থাকবে? অটোমেটিক নাম দেখলে কি? ল অ্যান্ড অর্ডার। তাহলে ল অ্যান্ড অর্ডার মানে কি? ল অ্যান্ড অর্ডার মানে সেই প্রভিন্সটাকে চালানো। ল অর্ডার মানে সব ম্যাটার চলে আসছে, আমাদের সিভিল যত ব্যাপারগুলো চলে আসছে। একটা একটা দেশকে বা একটা কমিউনিটিকে চালাতে গেলে আমাদের যেমন কি, আমাদের স্টেটের, আমাদের ল অ্যান্ড অর্ডার কে দেখছি? স্টেট গভর্নমেন্ট। তাহলে আমাদের ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে কার হাতে সম্পূর্ণ পাওয়ার? কার হাতে দেওয়া থাকলো? গভর্নর। আর কি দেওয়া থাকলো? রেভিনিউ তো মেইন ইম্পর্টেন্ট পার্ট। আর কি? ফিনান্স। তাহলে এই পার্ট গুলো কিন্তু এই ব্যাপারে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এবং আইনের ক্ষেত্রে কোনো কিছু, যা কিছু পাওয়ার কার হাতে থাকলাম? আমাদের এই সাবজেক্টে, যে এই গভর্নর ছাড়া এই সাবজেক্টে কোনো ইন্টারভিন করতে পারবে না। আরেকটা কি থাকলো আমাদের? আরেকটা কি থাকলো? ট্রান্সফার সাবজেক্ট, যারা কি অ্যাডমিনিস্ট্রেটিভ বাই মিনিস্টার। সেই মিনিস্টারটা কি আমাদের বলে দিলাম আমরা, যে ওই গভর্নরের এক্সিকিউটিভ কাউন্সিলে আরো কয়েকজন লোক আছে এক্সিকিউটিভ কাউন্সিলে। তারা তারা কি করবে? তারা ওই সব ব্যাপারগুলো দেখবে, কি হেলথ রিলেটেড, লোকাল গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, এই সব রিলেটেড ব্যাপারটা কারা দেখবে? এই যে গভর্নর এক্সিকিউটিভ কাউন্সিলস আছে তারা দেখবে। তারা আলাদা আলাদা ব্যক্তি, আলাদা আলাদা রোলস দিয়ে দেওয়া হলো, তারা দেখবে। কিন্তু কিন্তু এই ম্যাটারে, এই যে প্রভিন্সে
এই ম্যাটারে কিন্তু কারো চলবে না, গভর্নর যেটা বললো সেটাই শেষ কথা। ঠিক আমাদের কি দেখলাম সেন্ট্রালের ক্ষেত্রে একই কথা, একই ব্যাপার। সেন্ট্রালের ক্ষেত্রে কি, তাহলে আমরা দেখলাম ডিভিশন অফ সাবজেক্ট আমরা কোথায় পেলাম, দু জায়গায় পেলাম, সেন্ট্রালে পেলাম, স্টেটে পেলাম। ডায়ারচিটা কোথায় পেলাম, প্রভিন্সে। সেক্ষেত্রে কি এই সাবজেক্টকে ডিফাইন করে দেওয়া হলো, এখানে কি লিস্ট দেওয়া হলো যে এই অ্যাক্টিভিটিস গুলো চলবে, কিন্তু এখানে কি করলাম আমি, যেহেতু ডুয়েল গভর্নমেন্ট চলে আসলো, তাই এখানে আলাদা বাইফার্কেট করে দেওয়া হলো যে রিজার্ভ সাবজেক্ট যেখানে আছে সেই সাবজেক্টটা এই ইস্যুটা কে দেখবে, ল অর্ডার, রেভিনিউ আর ফিনান্স, পুরো গভর্নরের হাতে। আর গভর্নরের হাতে যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে, তার যে মিনিস্টার, মানে সেই মিনিস্টার গুলো কি দেখবে, তাদেরকে আমরা ধরে নিতে পারি সেগুলো তারা এই ব্যাপারগুলো দেখবে। আর সেন্ট্রাল লেজিসলেচারের ক্ষেত্রে আমরা দেখলাম সেখানেও কিন্তু আমাদের সাবজেক্টকে ভাগ করে দেওয়া হলো। সেখানে কি হলো যে সেন্ট্রাল লিস্টে কারা দেখবে, এই এই জায়গাটার ক্ষেত্রে বলি যে আমরা যেমন এখনকার আমরা যদি ইন্ডিয়াকে ধরি, তাহলে আমরা ঠিক দেখবো আমরা এই ফরেন ডিফেন্স, হ্যাঁ, পলিটিক্যাল রিলেশন উইথ আদার কান্ট্রি, এই সবগুলো কারা দেখে, এগুলো সেন্ট্রাল ম্যাটার। তার মানে এই যে ম্যাটার, এই এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোতে কিন্তু প্রভিন্সের কোনো রোলই নাই। ক্লিয়ার করি এই জায়গাটা, ব্যাপারটা আমি এই জায়গাটা একটা আমি ক্লিয়ার করি। এই যে ডিভিশন অফ সাবজেক্ট, এই সাবজেক্টটা মানে, তাহলে আমার এখানে দুটো বডিজ আছে, কে, যে একটা সবাইকে নিয়ে একটা, পুরো ইন্ডিয়াকে নিয়ে একটা বডি, যে বডিটাকে আমি হচ্ছে ভাইসরয়, যে পুরো ইন্ডিয়াতে তার কন্ট্রোল আছে। আর এটা গেল, আর আর কি বাদ বাকি আমাদের বিভিন্ন প্রভিন্সে, এখানে একটা বেঙ্গল হোক ইয়ে হোক, তারা আলাদা 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 ভাবে তারা তার রাজ্যটা চালাচ্ছে। তাহলে এই পুরো একটা দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম ইস্যু থাকবে, বিভিন্ন ম্যাটার্স থাকবে। তাহলে প্রথম এই সাবজেক্টের ডিভিশন মানে এটাই যে ইনি কি কি দেখবে, ইনি যেটা দেখবে, ইনাদের আর কোনো রোল থাকবে না। ইনি যেটা দেখবে সেটা ইনার কাছেও অ্যাপ্লিকেবল, ইনার কাছে অ্যাপ্লিকেবল, ইনার কাছে অ্যাপ্লিকেবল, ইনার কাছে অ্যাপ্লিকেবল, এই ম্যাটার্সটা। আর কি এদের ক্ষেত্রে রেস্ট অফ দা আলাদা যে প্রভিন্স আছে, তাদের কিছু আলোচনার বিষয়বস্তু বা তাদের কোন অ্যাক্টিভিটিস আছে যারা শুধুমাত্র ইনারা দেখবে আলাদা আলাদা ভাবে, ঠিক আছে। কিন্তু সামগ্রিকভাবে অ্যাজ এ হোল যদি আমরা ধরি, তাহলে সেই ক্ষেত্রে ওই ম্যাটারটা শুধুমাত্র ইনি দেখবে। ইনি যেটা ডিসাইড করবে, যা করবে সেটা সবারই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সেই লিস্টটাকে আমরা আলাদা করলাম কি, যে এই জিনিসগুলো আমি দেখবো যেটা পুরো ইন্ডিয়ার ক্ষেত্রে লাগু হবে, আর এই জিনিসগুলোকে বাকি যারা আছে তাকে আমরা দিয়ে দেবো। তাহলে কি দেখো আমরা, যে ইনি সেন্ট্রালি যেহেতু পুরো ইন্ডিয়াকে চালাচ্ছে, কে চালাচ্ছে, ভাইসরয়। কার সাথে নিয়ে চলছে, সেক্রেটারি অফ স্টেট কে নিয়ে। আর কার হয়ে চালাচ্ছে, ক্রাউনের হয়ে চালাচ্ছে, ব্রিটিশ গভর্নমেন্টে চালাচ্ছে। তাহলে সেন্ট্রাল লিস্টে আমরা কি করলাম, ওই ডিভিশন করে দিলাম সাবজেক্টের। কি, ফরেন রিলেটেড ইস্যু কে ডিসাইড করবে, ইনি ডিসাইড করবে, ভাইসরয়। ডিফেন্স রিলেটেড ইস্যু কে ডিসাইড করবে, ইনি। এখানে কিন্তু এদের কোনো রোল নাই, এই গভর্নরের বা এদের কারো রোল নাই। পলিটিক্যাল রিলেশনস, পাবলিক ডেট, সিভিলস এন্ড ক্রিমিনাল ল, এই ব্যাপারগুলো পুরো কার আছে, ইনি দেখবে, কে, ভাইসরয়ের ব্যাপার। আর প্রভিন্সিয়াল লিস্ট কি, পাবলিক হেলথ, লোকাল গভর্নমেন্ট, ল অ্যান্ড অর্ডার, ল্যান্ড রেভিনিউ, এইসব ব্যাপারগুলো কে দেখবে, প্রভিন্সের ইনারা দেখবে, এই ইনারা। কিন্তু ইনি দেখবে পাবলিক হেলথ, ইনি পাবলিক হেলথ, ইনি পাবলিক, কিন্তু ইনি ওনারা ওদের মতো করে চালাবে। কিন্তু ইনি টোটাল হয়ে এজ এ ইউনিট, মানে এজ এ সেন্ট্রাল পাওয়ার হিসাবে কি দেখবে, শুধু এই রিলেশনস গুলো, এই ব্যাপারগুলো, ফরেন অ্যাফেয়ার্স, ডিফেন্স, পলিটিক্যাল রিলেশন, এই ব্যাপারগুলো পুরো ইন্ডিয়ার হয়ে উনি ডিসাইড করবে। পুরো ইন্ডিয়ার এই টপিকের কে এক ভাইসরয়। আর ইনারা যারা আছে, ইনারা তার লোকাল যে প্রভিন্স আছে, তার রেসপেক্টিভ প্রভিন্সে উনি পাবলিক হেলথ নিয়ে যা ইস্যুস আছে ইনারা দেখবে, লোকাল সেলফ গভর্নমেন্ট নিয়ে যা আছে ইনারা দেখবে। তাহলে এই জিনিসটা বোঝাতে পারলাম যে আমার সাবজেক্টকে আমি ডিফাইন করে দিলাম যে এই ইস্যুগুলো শুধু উনি দেখবে, আর এই ইস্যুগুলো শুধু ইনারা দেখবে।
এবার মজার বিষয় হচ্ছে দেখো এখানে, তাহলে এটা গেল আমাদের ওভারঅল পিকচার। আর দ্বিতীয় সেকেন্ড পিকচার কি, ডায়ারচেট প্রভিন্স। এবার এই প্রভিন্সে আমরা এতক্ষণ নিয়ে টোটাল নিয়ে এইগুলো যে ইনি কি দেখবে ইনি কে দেবে, এবার ইনাকে ধরে আমি চলছি। এখানেও তো দুজন লোক আছে, এখানে যেমন আছে দুটো ফাংশন আছে, কি লেজিসলেচার অ্যাসেম্বলি আর আমার কি এক্সিকিউটিভ অ্যাসেম্বলি, এখানেও তো আছে, এখানেও দুজন অর্গান, ইনার একটা হাত, এই দুজন, ঠিক ইনারও কিন্তু দুজন ব্যাপার আছে, এক্সিকিউটিভ আর এটা হচ্ছে কি লেজিস, দুজন আছে ঠিক, কিন্তু এখানেও আছে, এখানে সেম। তাহলে আমি এটা বোঝাতে পারলাম যে এই টোটাল ক্ষেত্রে সাবজেক্টের ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্ট থাকলো, সেন্ট্রাল লিস্ট বলে দিল যে ওই সেন্ট্রাল ইনি দেখবে, ইনারি ম্যাটার্স। প্রভিন্সের ক্ষেত্রে কিছু কিছু দিয়ে দেওয়া হলো যে এই সব ইস্যুগুলো আপনারা দেখবেন। এবার আমরা কি চলে আসলাম যে এখানে যে দুটো কাউন্সিলস আছে, এই কাউন্সিলের মধ্যে কি আমার একটা, আমাদের কাউন্সিলের মধ্যে কি দেখলাম আমরা, যে অফিসিয়ালস নন অফিসিয়াল এই ম্যাটারটা দেখলাম। আচ্ছা, এবার এখানে সবচেয়ে বড় ডায়ারসি সিস্টেম প্রভিন্সটা, এটা আমরা কি বুঝলাম একটু আগে, যে এখানে যে দুটো ফাংশন কাজ করবে, একটা কি করবে ল বানাবে, একটা এক্সিকিউট করবে। এই এক্সিকিউশনের ক্ষেত্রেও আমরা কিছুটা রোল ডিফাইন করে দিলাম, যে আমাদের শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার, রেভিনিউ, ফিনান্স ব্যাপার, এই জায়গায় ল অ্যান্ড অর্ডার, ফিনান্স আর এই ম্যাটারে যদি পুরো এজ এ হোল ডিসিশন নেওয়ার বা এই ডিসকাশনের ক্ষেত্রে কারো পাওয়ার নাই, একমাত্র কি গভর্নর। গভর্নর যে ওই প্রভিন্সকে চালাচ্ছে, সেই প্রভিন্সের এই ম্যাটার গুলোতে উনি সবকিছু করবে। আর কারো আমাদের ওই কাউন্সিলে ইন্ডিয়ান আছে কি নাই কি এগুলো কোনো ম্যাটারই করছে না। তার ক্ষেত্রে আমাদের শুধু একজন কি দেখলাম, উনি যা ডিসিশন নেবে সেই ডিসিশনটাই কিন্তু ফাইনাল এই ম্যাটারের ক্ষেত্রে। আর ট্রান্সফার অফ সাবজেক্টের ক্ষেত্রে আমার কি, যারা ওই কাউন্সিল এক্সিকিউটিভ কাউন্সিলে যে মিনিস্টাররা আছে তারা কিন্তু সেই ডিসিশনটা নিতে পারে, কিন্তু এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে। আর একটা কি হলো ইন্ট্রোডাকশন ইন বাইক্যামেরালিজম এন্ড ডিরেক্ট ইলেকশন। ডিরেক্ট ইলেকশন ক্ষেত্রে এটা আমরা এটাই বলবো যে আমাদের এখানে প্রথম আমরা এর অ্যাকচুয়াল যে আমরা ইলেকশন বলতে বুঝি, আমরা যে অ্যাকচুয়াল ইলেকশন বলতে বুঝি এখানে কি, যে আমরা ভোট দিচ্ছি করছি, সেই জিনিসটা কিন্তু আমরা পরে একটা পাবো, যে আমরা একজনকে রিপ্রেজেন্টেটিভ দাঁড়ালো তাকে আমরা ভোট করছি। এই ডিরেক্ট ইলেকশন মানে এটাও একটা ওয়ান কাইন্ড অফ ইলেকশন, কিন্তু এই ইলেকশন কিন্তু ওই ইলেকশনের মতো নয়। এই ইলেকশনটা হচ্ছে আমাদের যে পাবলিক, আমাদের যে বডিতে বা এই কাউন্সিলে যে লোকগুলো আছে, তারা আগে কি হতো নমিনেটেড হয়ে আসতো, কেউ গভর্নরের ক্লোজ তাকে বলতে যেত, কেউ কোন একটা ইনস্টিটিউশন থেকে জমিদাররা কোনো মিউনিসিপ্যালিটি বোর্ড বা যারা রিকমেন্ড করতো বা নমিনেট করতো তারা আসতো। কিন্তু তখনও ওই 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 যে যারা যেই নাম্বার রিকমেন্ডেড হয়ে বা নমিনেট হয়ে আসছে, সেগুলো কিন্তু এই একটা মধ্যে কি হলো ইলেকশন হয়ে আসলো, মানে প্রতিনিধিত্ব করে যে হ্যাঁ এ যাবে কিনা, দুজন দাঁড়ালো তার মধ্যে ইনাকে সিলেক্ট করে গেল, সেই ইলেকশনটা। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে ইলেকশন বলতে আমরা যে বুঝি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছি বা কিছু, সেই জিনিসটা কিন্তু আমরা পরে আমরা দেখবো এই একটার পর থেকে। তাহলে কি হলো, বাইক্যামেরালিজম মানে হচ্ছে আমাদের, আমরা যেটা জানি যে আমরা যে ধরো আমরা আইন বানাচ্ছি, ল বানাচ্ছি, তার একটা কি থাকে, আমরা আমরা যেমন আমরা যদি বলি আমাদের স্টেট গভর্নমেন্টে বা সেন্ট্রাল গভর্নমেন্টে বা পার্লামেন্টে কি হচ্ছে, দুটো ঘর থাকে আমরা বলি না, হ্যাঁ, কি লোয়ার হাউস না আপার হাউস। তো জাস্ট এই কনসেপ্টটা এবার প্রথম এখানে নিয়ে আসা হলো, যে কাউন্সিল অফ স্টেট যারা আছে, যেমন আমাদেরকে এখন কি বলি রাজ্যসভা, লোকসভা। আপার হাউসকে আমরা কি বলি, যেটা পার্মানেন্ট, পার্মানেন্ট মানে কোনদিন ডিজলভ হবে না, সেটা কি হচ্ছে আমরা রাজ্যসভা আমরা এখন বলছি। কিন্তু তখন এর ক্ষেত্রে আমরা কি, এটা আমাদের ছিল কাউন্সিল অফ স্টেট, আপার হাউস, যেটাকে আমরা রাজ্যসভা বলি, লেজিসলেচার অ্যাসেম্বলি বা লোয়ার আমরা কি বলি, আমরা লোয়ার হাউস বলছি। তো ঠিক আমাদের এই যে আমাদের স্টেটের ক্ষেত্রে কি দেখে, তোমরা এটা কমেন্ট করতে করে জানাতে পারো। আমাদের যেমন পার্লামেন্টে দুটো ঘর আছে, দুটো কক্ষ আছে, আমরা কি বলি আপার হাউস আর লোয়ার হাউস। ঠিক আমাদের কিন্তু স্টেটে যে বিধানসভা আছে সেখানেও কিন্তু দুটো হাউস থাকতে পারে, আমরা সেটা দেখব। কিন্তু সবার সব সব গভর্নমেন্টের বা সব এতে আছে এরকম নয়। আমাদের কমেন্ট করো যে আমাদের কতগুলো বিধান পরিষদ আছে, তাহলে আমরা বিধানসভা বলছি আর এটা কি বিধান পরিষদ। সেই বিধান পরিষদ দুটো আলাদা আলাদা অর্গান আমাদের একটা ইনস্টিটিউশনে। ঠিক আমাদের যেমন পার্মানেন্ট আছে পার্লামেন্টে, পার্লামেন্টে আমাদের দুটো হাউস, দুটো কক্ষ আমরা যেটা বলি, একটা কি কাউন্সিল অফ স্টেট আপার হাউস,
যেটা আমরা ওখান থেকে এসেছি, এখন আমরা কি বলি এটাকে রাজ্যসভা, আর এটা কি বলি লোকসভা। রাজ্যসভা হচ্ছে আমাদের পার্মানেন্ট, মানে আমাদের কোনোদিন লোকসভা ডিজলভ হতে পারে কিন্তু রাজ্যসভা আমাদের কোনোদিন ডিজলভ হয় না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি হতো, আমাদের ইন্ট্রোডাকশন অফ পাবলিক সার্ভিস কমিশন। প্রথম আমাদের এই অ্যাক্টের দ্বারা 1921 যে আমাদের একটা লাগু হয় 1923 সালে, এই অ্যাক্টের দ্বারা এন্টাইটেল হয়ে 1923 সালে আমাদের প্রথম ইউনিয়ন পাবলিক সার্ভিস আমরা করি, যেটা এখন পর্যন্ত আমাদের। আর একটা কি দেখি আমরা এই অ্যাক্টের দ্বারা, গেভ ওমেন রাইট টু ভোট। আমাদের এর আগে পর্যন্ত আস্তে আস্তে ভোটাধিকার প্রয়োগ পায়, প্রথম আমাদের এই একটা 1990 অ্যাক্টের দ্বারা আমরা ভোটাধিকার প্রয়োগ পাই। কে পায়? মহিলা। আর একটা কি এক্সপেনশন অফ ইলেকট্রেট সিক। আমাদের যে আমাদের সেপারেট ইলেকট্রাল যে সিস্টেমটা ছিল, আমরা কি পড়েছি এর আগের একটা, যে মুসলিমদেরকে সেপারেট ইলেকট্রেট দেওয়া হচ্ছিল, যে যারা ওই জায়গা থেকে রিপ্রেজেন্টেড করবে, রিপ্রেজেন্টেশন দেবে, তাদেরকে ওই কমিউনিটির লোকই ভোট দেবে। ঠিক আমরা পরে অ্যাড পেলাম কি শিখ কমিউনিটি একটা, যারা ওই ওই রিপ্রেজেন্টেশনে যদি শিখ কমিউনিটির একজন দাঁড়ালে তাদেরকে শুধুমাত্র শিখরাই ভোট দেবে। তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম? আমরা একটা জিনিস পেলাম যে প্রথম যে আমাদের যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো একদম পার্টিকুলারলি একদম ডিফাইন করে দেওয়া হলো, যে রোল এন্ড রেসপন্সিবিলিটি কি আছে তার একদম ক্লিয়ার কাট ডিফাইন করে দেওয়া হলো। এবার ব্রিটিশদেরকে কি কোনো না কোনো জায়গাতে আটকাতে হবে আমাদেরকে। এবার আস্তে আস্তে আমরা দেখবো যে আটকানোর ফলে আমরা কিভাবে, এরপরে একটা আমরা দেখে নেবো যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট 1935 কি হলো। আমাদের আমাদের এই জিনিসটা কি হলো যে অ্যাবলিশন অফ ডায়াচি। এই ডায়াচি কিন্তু এর আগে আমরা দেখলাম, এর আগের একটি যে আমাদের ডায়াচি সিস্টেম বা ডুয়েল গভর্নমেন্ট সিস্টেমটা কি হলো, প্রভিন্সে তৈরি হলো, ইন্ট্রোডিউসড হলো। সেক্ষেত্রে কি, যে আমার গভর্নরের কাছে কিছু পাওয়ার থাকলো, আর গভর্নরের সাথে যারা কাজ করছে তাদের হাতে কিছু পাওয়ার থাকলো। কিন্তু এই একটার ক্ষেত্রে কি হলো, ওটাকে আবার কি হলো, অ্যাবলিশ করে দিল, ডায়াচি সিস্টেমটা একদম তুলে দিল। এবং এই ডায়াচি সিস্টেমটা কিন্তু আবার ইন্ট্রোডাকশন হলো কোথায়, হলো সেন্ট্রালে। তাহলে আমরা কি করলাম, যে এই জায়গায় আমরা বুঝতে পারলাম যে এই গভর্নমেন্টের ক্ষেত্রে, এই একটার ক্ষেত্রে আমরা ডায়াচি সিস্টেমটা কোথায় হলো, সেন্ট্রাল ওয়ে। তাহলে সেন্ট্রালের যে আমাদের সাবজেক্ট আছে সেই সাবজেক্টে কিছু স্পেসিফিক রোল কার হাতে থাকলো, ভাইস রয়ের। তাহলে আমরা কি দেখলাম যে অ্যাবলিশন অফ ডায়াচি এট প্রভিন্স। আমাদের যে এর আগের একটা আমরা দেখলাম যে প্রভিন্সে ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম চালু হয়েছিল, আলাদা আলাদা এই ব্যাপারটা দেখবে, এই ব্যাপারটা দেখবে, এর এর পাওয়ার এখানে নেই, এ এখানে নেই। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু অ্যাবলিশন অফ ডায়াচি এট প্রভিন্স, এটা কিন্তু শেষ হয়ে গেল। এটা প্রভিন্সে, কিন্তু আবার কি হলো, এটা সেন্ট্রালি এই হলো। আরেকটা জিনিস আমাদের এটা দেখলাম, আমার আরেকটা জিনিস যে এটা খুব ইম্পর্টেন্ট, 1937 হয়েছিল এস্টাবলিশমেন্ট অফ ফেডারেল কোর্ট। যেটা আমরা এর আগে পড়লাম, এর আগে পড়েছিলাম রেগুলেটিং অ্যাক্টে পড়লাম, যে রেগুলেটিং অ্যাক্ট কি 1784 খ্রিস্টাব্দে কি হয়, আমাদের সুপ্রিম কোর্ট তৈরি হয়। কোথায় তৈরি হয়? কলকাতা। তারপরে আমরা এটাও দেখি যে আমাদের বোম্বে 1801 এবং সরি মাদ্রাজ 1801 এবং 1823 আমাদের বোম্বে এবং মাদ্রাজে আমাদের সুপ্রিম কোর্ট তৈরি হয়। কিন্তু অ্যাকচুয়াল যে আমরা সুপ্রিম কোর্ট আজ বুঝি, আমরা যে বুঝি এখন, সেই সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের যে দিল্লিতে অবস্থিত সেই সুপ্রিম ফেডারেল কোর্ট যেটা বলছে নামে, প্রথম তৈরি হয় 1937-এ। এটা কোথায়? দিল্লিতে। এবং তখনকার কি ছিল, সে কম্পোজিশন, একজন থাকবে চিফ জাস্টিস, আর একজন থাকবে আর তার কম্পোজিশন একজন চিফ জাস্টিস আর 6জন জাজ এ নিয়ে। আচ্ছা, আমাদের আর একটা কি হলো, আমাদের 3টে সাবজেক্ট আমাদেরকে রোল ডিফাইন করা হলো। একদম 3টে সাবজেক্টকে আমরা যে এর আগে কি দেখলাম, আমরা দেখলাম 2টো সাবজেক্ট পেয়েছিলাম, একটা কি সেন্ট্রাল আর প্রভিন্সের জন্য, সেন্ট্রাল লিস্ট, একটা প্রভিন্সিয়াল লিস্টের জন্য। আমরা নেক্সট আমরা কি দেখলাম, ঠিক যেমন আমাদের এখন গভর্নমেন্ট, আমাদের কনস্টিটিউশন এখন আছে 3 ধরনের, কি আমাদের সাবজেক্ট লিস্ট আমরা আর্টিকেলে পাবো। আমরা এই 3 ধরনের সাবজেক্ট লিস্টে আমরা কি পাবো, যে এক ধরনের সাবজেক্ট, যে সাবজেক্টের উপর বা যে টপিকস বা যে জিনিসটার উপর শুধুমাত্র কার পাওয়ার থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্টের। আরেকটা জিনিস স্পেসিফিক ব্যাপার, সাবজেক্টের উপর যার পাওয়ার থাকবে কার, স্টেট গভর্নমেন্টের। আরেকটা কি থাকবে, যে দুজন সমন্বয় ভাবে কনকারেন্ট লিস্ট বলছি আমরা, যৌথতা তালিকা। তাহলে আমরা কি দেখলাম এই জিনিসটা, যে আমাদের সাবজেক্ট লিস্টকে 3টে ভাগে ডিভাইড করলে এট প্রেজেন্ট যেটা আছে আমাদের, একটা কি ফেডারেল লিস্ট, যেটাকে সেন্ট্রালের হাতে, প্রভিন্সিয়াল লিস্ট যারা তখনকার যে প্রভিন্স ছিল তার হাতে, আর একটা কনকারেন্ট লিস্ট। মানে কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে দুজনের রোলস এখানে থাকতে পারে।
যে কেউ এই ব্যাপারটা নিয়ে দেখতে পারে। আরটা কি আমরা থাকলাম, তাহলে এই তিনটে পাওয়ার পরও এই তিনটে সাবজেক্টের পরও যদি কোনো অবশিষ্ট পাওয়ার থাকে বা থাকলো, সেই পাওয়ারটা আমার কার মধ্যে ভাগ করে দিলাম, রেসিডিউরি লেজিসলেচার পাওয়ারটা কার হাতে, গভর্নর জেনারেলের ক্ষেত্রে। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখলাম, ফ্র্যাঞ্চাইজি was extended about the 10% of the total populations, আমরা গেটিং রাইট টু ভোট। আমরা প্রথম কিন্তু এখানে দেখবো যে আমাদের এই অ্যাক্টের পরে আমাদের 11টা যে আমাদের প্রভিন্স তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা প্রথম 1 2 3 4 করে আমরা দেখলাম। আমাদের এখন যে 11টা প্রভিন্স আছে, সেই 11টা প্রভিন্সে কিন্তু আমাদের ভোট হবে। সেই ভোটটা কি, যে মাত্র 10% অফ দ্য পপুলেশন কিন্তু ভোটিং রাইটস থাকবে। ঠিক আছে, তার এগুলো অনেক প্যারামিটার সাবজেক্ট ছিল যেগুলো আমরা ডিফাইন করে দিলাম যে কোন সাবজেক্টের উপর কাজ করবে। ঠিক আছে, আমরা কি দেখলাম, তিনটা যত আমাদের সাবজেক্ট আছে সেগুলোকে, সাবজেক্ট মানে এখানে আমাদের টপিক বা ইস্যুস বলতে পারি বা ডিপার্টমেন্ট বলতে পারি, আমরা যেটা এখন প্রেজেন্টলি দেখছি যে এই ইস্যুতে কার রোল আছে, এই ইস্যুতে কার রোল আছে। সেই ক্ষেত্রে আমরা তিনটে লিস্ট আমরা বানালাম, কি ফেডারেল, একটা প্রভিন্সিয়াল আর কনকারেন্ট। ফেডারেলিস্ট যে ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে, আমার যে ফেডারেল লিস্টে আছে সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টই দেখবে। এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কি আছে, যে আমাদের ভাইস রয়। আর একটা ক্ষেত্রে প্রভিন্সের, সেই ক্ষেত্রে কি গভর্নর। আর আরেকটা কি থাকলো, যে দুই জনই আমাদের দেখতে পারে ব্যাপারটা। আচ্ছা, এবার এই যে প্রভিন্সে আমরা দেখলাম যে আমাদের ডায়াসি সিস্টেমটা আমরা স্টপ করে দিলাম, এবার ইন্ট্রোডিউস করলাম কোথায়, সেন্ট্রালে। সেক্ষেত্রে কি আমাদের যে কিছু কিছু পাওয়ার, যে আমাদের গভর্নর জেনারেল আছে, তিনি কি করলেন, তার সঙ্গে 3জন কাউন্সিলর যাকে তিনি নিজেই অ্যাপয়েন্ট করবে, সেই 3জনকে নিয়ে, আর উনি একজন, 4জন, ওরা ওই ব্যাপারে ডিসিশন নেবে। একদম স্পেসিফিক ওই ডিসিশনটা উনিই নেবেন। সেটা কি, আমাদের ফিনান্স রিলেটেড হোক, এক্সটার্নাল অ্যাফেয়ার্স হোক, বা রেভিনিউ নিয়ে হোক, পুলিশ ব্যাপার নিয়ে, এইসব ব্যাপারগুলো পুরো একদম স্ট্রিক্টলি কি উনি দেখবে। আরেকটা কি, যে বাদ বাকি যে ব্যাপারগুলো ছিল, উনি যে ব্যাপারগুলো দেখবেন সেটা রিজার্ভ, আর একটা কি ট্রান্সফারেবল। সেক্ষেত্রে উনি 10 জনের একটা কাউন্সিল অফ মিনিস্টার বানাবে, যারা বাদ বাকি ইস্যুগুলো দেখবে, যেমন হেলথ হতে পারে, এডুকেশন হতে পারে, এই ব্যাপারগুলো ওনারা দেখবে। এইভাবে আমরা এবার সেন্ট্রাল এই পাওয়ারটাকে আমরা ডিভাইড করে দিলাম। সেক্ষেত্রে কিন্তু একদম অটোনোমাস পাওয়ার কার কাছে ছিল, গভর্নর জেনারেলি ছিল। আরটা কি দেখলাম, আমরা দেখলাম যে আমরা 10% আমরা টোটাল পপুলেশন এর উপর ক্ষেত্রে কি, যারা ভোটিং রাইটস আমরা পেয়েছি অ্যাক্টের ক্ষেত্রে। আর আমরা কি বাইকারালিজম আমরা দেখেছি, সরি এর আগের এতে। আচ্ছা, লাস্ট আমাদের যে অ্যাক্ট, আমরা যে অ্যাক্টের ক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বলছি, যে অ্যাক্টটা কি, ইট ডিক্লেয়ার ইন্ডিয়া এজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভারেন স্টেট। এর আগে একটা কথা বলি তোমাদেরকে, যে আমাদের এর ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক, এর পিছনে আমাদের অনেক ঘটনা আছে, যে এটা তো আর হঠাৎ আসেনি। যে আমাদের এর আগে আমরা একটা শুনবো ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যানটা মোটামুটি ব্রিটিশ গভর্নমেন্ট আমাদেরকে, ক্যাবিনেট মিশন প্ল্যানটা আমাদের ইন্ডিয়াতে 3জন ব্যক্তিকে পাঠানো হয়। লর্ড প্যাট্রিক লরেন্স আমাদের যে হেড করে, যে একটা কমিশন, যে 3জন তার সদস্য ছিল, তারা ইন্ডিয়াতে আসে। একটা এই কারণে আসে যে তারা দেখবে যে ইন্ডিয়াকে একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসাবে ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে, যে তারা ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসাবে আমাদেরকে দেখবে, এবং সেক্ষেত্রে তারা এসে কিভাবে ইন্ডিপেন্ডেন্সটাকে বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সটাকে হ্যান্ডেড ওভার করা যাবে, তার যে লিগ্যাল প্রসিডিউরটা দেখার জন্য একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটি ইন্ডিয়াতে আসে, এবং সেই কমিটিকে রিকমেন্ড করে মানে কি, যে আমরা কিভাবে আমরা নিজের দেশকে আমরা নিজের মধ্যে নিব। সেই রিকমেন্ডেশন একটা কি, যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হবে। এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম হওয়ার পর কনস্টিটিউশন অ্যাসেম্বলি গুলো কিভাবে তৈরি হবে, তার কম্পোজিশন কি, 393 জন ব্যক্তি, যে 393 জন, যে 389 জন যে আমাদের মেম্বার হবে, কোথা থেকে আসবে, আমাদের প্রিন্সেস লিস্টেড গুলো কত মেম্বার গুলো দিবে, আমাদের আমাদের প্রিন্সেস লিস্টেড গুলো কতগুলো দিবে, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কতজন হবে, মুসলিম লীগ থেকে কতজন হবে, তার একটা ডিটেল কম্পোজিশন আছে। আমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশন এটা ডিটেল আমরা পড়বো নেক্সট ক্লাসে। তাহলে আমরা জাস্ট একটা ওভারভিউ দিই, যে আমাদের ক্যাবিনেট মিশন প্লাস আমাদের যখন আসলো, তারা ডিসাইড করলো, কি একটা প্ল্যান দিল, যে আমাদেরকে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বানাতে হবে। সেখানে কিছু লোকজন আসবে, কোথা থেকে আসবে, যে প্রিন্সেস লিস্টেড গুলো কি আছে জিনিসগুলো বুঝবো। আর আমাদের তখন যে আমাদের প্রভিন্সের যে
প্রিন্সেসলি স্টেট বলতে আমাদের টোটাল ইন্ডিয়া যে আমাদের মানচিত্র আমরা দেখছি, সেই টোটাল মানচিত্রই কিন্তু তখন কিন্তু ব্রিটিশারদের আওতায় ছিল না। তারা কি করতো, ডাইরেক্টলি তাদের গভর্নমেন্ট হিসাবে রুল করতো। 11টা ছিল, প্রভিন্স ছিল, বাদ বাকি কিছু ছিল যারা প্রিন্সেসলি স্টেট বলি, মানে ওই ক্ষেত্রে ওই রাজাই ওই এরিয়াটাকে, বা রাজা বা কোন একজন আছেন শাসক যিনি ওই এরিয়াটাকে চালাচ্ছে, কিন্তু সে কার অধীনে, ব্রিটিশের অধীনে। ডাইরেক্ট কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তাকে চালাচ্ছে না, সে তার মতো করে চালাচ্ছে, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের আওতায়। কিন্তু কিছু কিছু প্রভিন্স ছিল, যে 11টা প্রভিন্স ছিল, সেক্ষেত্রে কি ডাইরেক্ট ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে চালাচ্ছে। তাহলে এটা বুঝতে হবে। তাহলে যেহেতু আমরা টোটাল ইন্ডিয়াকে আমরা ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসাবে ঘোষণা করব, সেক্ষেত্রে আমরা দেখে নেব যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমাদের হলো, কে রিকমেন্ড করলো কনস্টিটিউশন অ্যাসেম্বলিকে। আর 5 মিনিট দাও। কনস্টিটিউশন অ্যাসেম্বলিকে কে রিকমেন্ড করলো? ক্যাবিনেট মিশন প্ল্যান, যাকে 3জন ব্যক্তি আসে ওই কমিশনের। লর্ড প্যাট্রিক লরেন্স, যিনি তার হেড ছিলেন, তো চেয়ারম্যান ছিলেন, তিনি রিকমেন্ড করলো যে আমাদের একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম করতে হবে, যেখানে সেই মেম্বার গুলো বিভিন্ন জায়গা থেকে আসবে। সে প্রিন্সেসলি স্টেট থেকে আসবে, ন্যাশনাল কংগ্রেস থেকে আসবে, কমিশনারেট থেকে আসবে। তারা কি করবে? তারা ডিসাইড করবে, তারা কমিটি তৈরি করে তারা ডিসাইড করবে যে কনস্টিটিউশনটা কি হবে। তো সেক্ষেত্রে আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমরা পাবো, যেটা মেকিং অফ কনস্টিটিউশন পাবো। আর এইগুলোর আউটকাম কি আমাদের? এই আউটকাম হচ্ছে, মেইন আউটকাম হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে ব্রিটিশ গভর্নমেন্ট অফিসিয়ালি ঘোষণা করে দিল, তার আগে ওরা কিছু রুলস বুঝিয়ে দিল যে ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিভাবে, এখানে ব্রিটিশ গভর্নমেন্ট দেখলো যে কিভাবে আমরা ক্ষমতাটাকে পুরো লিগ্যাল ভাবে হস্তান্তর করব। লিগ্যাল ভাবে হস্তান্তর করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য ক্যাবিনেট মিশন প্ল্যান এসে তারা ডিসাইড করে দেবে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির ফরমেশনটা কিভাবে হবে, সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিভাবে তার নিজেদের জন্য কনস্টিটিউশন বানাবে। এটা একটা রোল গেল যে কনস্টিটিউশন কিভাবে আসবে। কিন্তু এই অ্যাক্টের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম, এই বিভিন্ন এর আগের অ্যাক্ট গুলো কি, ওই অ্যাক্টের ক্ষেত্রে আমরা ব্রিটিশ গভর্নমেন্ট, এই যেমন এই যে আমরা অ্যাক্ট বলছি, এটা অ্যাক্ট কেন বলছি? কারণ এটা ব্রিটিশ গভর্নমেন্ট তখন তাদের মতো করে তাদের পার্লামেন্টে আইনটা পাশ করাচ্ছে, তাই অ্যাক্ট হচ্ছে। কিন্তু বলতে পারলাম, তখন যেহেতু ব্রিটিশ গভর্নমেন্টের অধীনে আমরা ছিলাম ইন্ডিয়া, তাহলে তখন এই একটা মানে একটা আইন তৈরি হলো, এই আইনটা লাগু হলো কার উপর? ইন্ডিয়ার উপর। তাহলে এই আইনে কি কি বলছে তাহলে বুঝতে হবে। তাহলে অ্যাক্ট মানে একটা আইন, তাহলে এই আইনটা পাশ করছে কি? ব্রিটিশ গভর্নমেন্ট পাশ করছে, কি? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। তাহলে এরকম বিগত দিনে আমরা কি দেখলাম? আমাদের 1935 অ্যাক্ট দেখলাম, 99 অ্যাক্ট দেখলাম, আহ 1909 সালের অ্যাক্ট দেখলাম। এই অ্যাক্ট গুলো পাশ করছে কি? ব্রিটিশ গভর্নমেন্ট। সেই অ্যাক্টে যা কিছু বলা হচ্ছে সেটা কি লাগু হচ্ছে, সে সেটাকে পালন করা হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ওরা লাস্ট অ্যাক্ট ওরা বলে দিল যে কি কি বলছে সেটা আমাদের ইন্ডিয়াতে লাগু হবে। কি? ইট ডিক্লেয়ার্স, এই কে করছে? এই অ্যাক্ট করছে, ইট ডিক্লেয়ার ইন্ডিয়া এজ এ ইন্ডিপেন্ডেন্ট এন্ড সভারেন নেশন। তাহলে স্বাধীন এবং সার্বভৌম একটা দেশ হিসাবে এটা কি করলো? এই অ্যাক্ট ঘোষণা করবে। এস্টাবলিশ রেসপন্সিবল গভর্নমেন্ট এট বোথ সেন্টার এন্ড প্রভিন্স। কি করলো? রেসপন্সিবল গভর্নমেন্ট যে এই দেশের জন্য থাকবে বা এই প্রভিন্সের জন্য থাকবে, এস্টাবলিশ করবে। আর কি? অ্যাকর্ডিং টু দ্য মাউন্টব্যাটেন প্ল্যান দ্য ব্রিটিশ পার্লামেন্ট পাসড দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অন এত। তাহলে মাউন্টব্যাটেন যে আমাদের লাস্ট আমাদের গভর্নর ছিল বাবা, তিনি কি গভর্নর জেনারেল ছিলেন, তিনি একটা প্ল্যান দেয় ব্রিটিশ পার্লামেন্টে, যেই পাঁচটা পাস হয়ে আসে, যেটা কি বলা হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অন এত। সেই অ্যাক্টটাই কিন্তু আমরা 1947 অ্যাক্ট হিসেবে আমরা ধরি। আর এই একটা পাস হয় কবে? মাউন্টব্যাটেনের প্ল্যান, উনি একটা প্ল্যান দেন, যে প্ল্যানটা কি ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়, যেটাকে আমরা কি বলি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। সেটা কত তারিখ? 16 জুলাই 1947। এটাই হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। সেই অ্যাক্টে কি বলে? অন 15 আগস্ট 1914 দেয়ার উড বি টু ডোমেন্স, ইন্ডিয়ান এন্ড পাকিস্তান। 15 আগস্ট 1947 সালে কি হলো? যে আমাদের ইন্ডিয়াকে ভাগ করা হলো। এই ভাগ কেন করা হলো তারা আমরা হিস্ট্রিতে ভালো করে পড়বো। আমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশন একটা ছোট্ট ওভারভিউ নেব। তাহলে 1947 সালের 15 আগস্ট আমরা কি হলো? আমাদের দুটো স্বাধীন আলাদা আলাদা দেশ হিসাবে আমরা পেলাম আমাদেরকে। সেটা একটা কি? একটা ইন্ডিয়া, একটা পাকিস্তান। ইচ ডোমেন্স উড হ্যাভ দ্য রাইট টু ফ্রেম ইটস কনস্টিটিউশন। এবং প্রত্যেকটা যে দেশ আমরা দুটো পেলাম, ইন্ডিয়ান এবং পাকিস্তান, তারা আলাদা আলাদা ভাবে তাদের সংবিধান আমরা কি করব? আমরা তাদের সংবিধান আমরা রচনা করব। তাহলে আমরা প্রথমে কিন্তু এই সংবিধান আমরা রচনা করার আগে, যেহেতু আমরা পরে মাউন্টব্যাটেন প্ল্যানে আমরা কি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পেলাম,
কিন্তু আমাদের যেহেতু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ক্যাবিনেট মিশন প্ল্যান এসে আমাদের কিন্তু পুরো ইন্ডিয়া এবং পাকিস্তান মিলে তারা তৈরি করবে এরকম একটা চিন্তা ভাবনা নিল। কিন্তু এই টাইমের মধ্যে কিছু ঘটনা ঘটে, হিস্টোরিক্যাল ব্যাপার, কিছু ক্লাস তৈরি হয়, যার ক্ষেত্রে তারা এটা মনে করে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিসাইড করে। প্রথম যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয় তার ক্ষেত্রে যে আমাদের ৩৮৯ জন সদস্য থাকে সেটা কিন্তু পুরো ইন্ডিয়ান পাকিস্তানকে নিয়েই হয়। কিন্তু যে ক্ষেত্রে মুসলিম লীগ আর মুসলিম লীগ মুসলিম লীগ আলাদা হওয়ার চেষ্টা করলো, সেক্ষেত্রে তখন কিন্তু ওই কম্পোজিশনটা ভাগাভাগি হয়ে কিছু মুসলিমের সদস্য বেরিয়ে গেল, শুধু ইন্ডিয়ান যে সদস্যরা তারা নিয়ে আমাদের আলাদা কনস্টিটিউশন তৈরি হবে। আমরা এটা দেখে নেব। আচ্ছা, আর দ্য অ্যাক্ট ইন্ট্রোডিউসে ব্রিটিশ প্যারামাউন্সি, এবং এই অ্যাক্ট কি হলো, ভারতবর্ষে যে ব্রিটিশদের ক্ষমতা ছিল সেটাকে একদম স্টপ করে দিল। সো আমরা আজকে দেখলাম আমরা যে বিগত দিনের যে অ্যাক্ট গুলো আমরা পেয়েছি সেই অ্যাক্ট গুলো আমরা কিভাবে আমরা জাস্ট এই অ্যাক্ট গুলো কিভাবে আমরা আজকের দিনে যে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলিকে ইনফ্লুয়েন্স করলো, যে ৩৮৯ জন ব্যক্তি কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করে তারা সিদ্ধান্ত নেবে, তারা 7টা আলাদা আলাদা কমিটি তৈরি করবে, যার মধ্যে একটা কমিটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কমিটি হচ্ছে যাকে বলে ড্রাফটিং কমিটি। সেই ড্রাফটিং কমিটি কি করবে, আমাদের কনস্টিটিউশনটাকে তৈরি করবে, বিভিন্ন দেশ থেকে কনস্টিটিউশনের খসড়া তৈরি করবে এবং সেই কনস্টিটিউশনটা আমাদের কি হবে, আমরা ইনঅ্যাক্টেড হবে কত সালে, 26শে নভেম্বর 1949, যেদিন থেকে আমরা একটা স্বাধীন ভারতের আমরা একটা সংবিধান হিসেবে পাবো। আমরা স্বাধীন কিন্তু এখানে হয়েছি কিন্তু 15ই আগস্ট, কিন্তু আমাদের দেশের যে ব্লু বুক মেইন জিনিস কনস্টিটিউশন, সেটা কিন্তু আমরা আমাদের টাইম লেগেছে আমাদেরকে ড্রাফটিং করে আমাদেরকে নিজেকে অগ্রগণ করতে। থ্যাংক ইউ। আমার নেক্সট ক্লাসে আমাদের মেকিং অফ দ্য কনস্টিটিউশনটা আমরা বুঝবো এবার। তাহলে আমরা এর আগে পর্যন্ত জাস্ট এটাই দেখলাম, আমরা শুধুমাত্র যে কিভাবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এর আগে যে হিস্টোরিক্যাল যে অ্যাক্ট গুলো ছিল, যে অ্যাক্ট গুলো কতটা আমাদের কনস্টিটিউশনে প্রভাব ফেলেছে, কিভাবে আমাদের লেজিসলেশন কাউন্সিলে কিভাবে আমরা সদস্যর সঙ্গে ইনক্রিজ করেছি, এবং সেই প্রিভিয়াস অ্যাক্ট গুলোতে পরপর পরপর কিভাবে আমরা এই জায়গায় আসলাম, সেগুলো আমরা দেখলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো যে আমাদের কনস্টিটিউশনটা আমরা কিভাবে বানালাম। এটা জাস্ট দেখলাম আমরা কি, যে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এই আগের যে অ্যাক্ট গুলো ছিল তার সঙ্গে কি কি সম্পর্ক আমরা সেগুলো দেখেছি টুকটাক। এবার আমরা নেক্সট ক্লাস দেখবো মেকিং অফ দ্য কনস্টিটিউশন। থ্যাংক ইউ।